সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষ অনলাইন ক্লাসে। পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে পদার্থবিজ্ঞান ব্যবহারিক কোর্স, যেটি দ্বিতীয় বর্ষের 222706 এই কোর্সের সিলেবাস অনুসারে, এবং একই সঙ্গে আজকের আলোচ্য যে বিষয় সেটি বিএসসি পাস কোর্সের যে সপ্তম পত্র, যেখানে একটি প্র্যাকটিক্যাল কোর্স রয়েছে, তার সিলেবাসের সাথেও সঙ্গতিপূর্ণ। অতএব এই দুটি কোর্সের শিক্ষার্থীরাই, এই দুটি বর্ষের শিক্ষার্থীরাই এই লেকচার থেকে উপকৃত হবে বলে আশা করা যায়। ইতিপূর্বে আমরা দ্বিতীয় বর্ষের ব্যবহারিক কোর্সের জন্য যে লেকচার, তাতে হচ্ছে ক বিভাগ অর্থাৎ বিদ্যুৎ সংক্রান্ত বা তড়িৎ সংক্রান্ত যে ব্যবহারিক পরীক্ষণগুলি ছিল, যে সকল যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি, সেগুলির একটি আলোচনা করেছিলাম এবং একটি ব্যবহারিক পরীক্ষণ কিভাবে সম্পন্ন করতে হবে সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছিলাম। আজকের এই অনলাইন লেকচারে আমরা খ বিভাগ নিয়ে অর্থাৎ আলোকবিদ্যার সংক্রান্ত বা অপটিক্স সংক্রান্ত যে প্র্যাকটিক্যাল পরীক্ষণগুলি রয়েছে, যে ব্যবহারিক পরীক্ষণগুলি রয়েছে, সেগুলো সম্পর্কে একটু ধারণা দেব। আমরা প্রথমেই হচ্ছে কোর্স পরিচিতি অর্থাৎ পাঠ্যসূচিটি একটু দেখে নেব। আমরা যেটি জানি যে ব্যবহারিক ক্লাসে অর্থাৎ আমাদের যখন ব্যবহারিক ক্লাসে ব্যবহারিক পরীক্ষণটি সম্পন্ন করতে হয়, তার প্রথমেই আমাদের যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে কোনো একটি তত্ত্ব। যেই তত্ত্বটি ইতিপূর্বেও আমি অনলাইন ক্লাসে বলেছিলাম, ক্লাসেও বলেছি, যে দ্বিতীয় বর্ষের যে ব্যবহারিক কোর্সগুলি সেটি খুবই সুবিধাজনক এই কারণে তোমাদের সবার জন্যই, যে এই বছরে তোমরা যা যা পড়ে এসছো, অর্থাৎ তাত্ত্বিক কোর্সে তোমরা ক্লাসে যা যা পড়ে এসছো, ঠিক সেই ব্যাপারগুলি তোমরা দ্বিতীয় বর্ষের প্র্যাকটিক্যাল ক্লাসে অর্থাৎ ব্যবহারিক যে পরীক্ষাগার সেখানে করে থাকো। অতএব এর তত্ত্বগুলি কোনোগুলি তোমাদের জন্য নতুন কিছু নয়। ক বিভাগ অর্থাৎ তড়িৎ সংক্রান্ত তত্ত্বগুলিও নতুন নয়, সেটি তোমরা তড়িৎ এবং চৌম্বকত্ব সংক্রান্ত কোর্সে পড়ে এসছো। এবং খ বিভাগে আমরা অপটিক্সের যে প্র্যাকটিক্যালগুলি সম্পর্কে শিখবো, সেগুলিও তোমাদের কাছে নতুন কিছু নয়, কারণ তোমাদের এই বছরে অর্থাৎ দ্বিতীয় বর্ষে আলোকবিদ্যা সংক্রান্ত একটি কোর্স আছে এবং সেই কোর্সে তোমরা পরবর্তী অংশে এই লেকচারে যা যা ব্যবহার করবে বা যা যা পরীক্ষণ সম্পন্ন করবে, তার প্রতিটি তোমরা শিখে এসছো ক্লাসে। অতএব এখানে তত্ত্ব নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। এরপরে আমাদের যেটি লাগবে হচ্ছে যন্ত্রপাতি। আমরা যখন ফেয়ার খাতায়, অর্থাৎ আমরা জানি যে ব্যবহারিক ক্লাসে আমরা হচ্ছে একটি নিয়মিত নোট খাতা সাথে রাখি, একটি আমাদের থাকে রাফ খাতা বা খসড়া খাতা এবং আরেকটি থাকে হচ্ছে আমাদের পাকা খাতা বা ফাইনাল খাতা। দুই খাতাতেই আমাদের যে অংশগুলো কমন, আমাদের প্রথমে হচ্ছে তত্ত্বটি লিখে ফেলতে হয়, যে কি তত্ত্বের আলোকে আমরা হচ্ছে পরীক্ষণটি সম্পন্ন করছি। এরপরে আমরা হচ্ছে সংশ্লিষ্ট কি কি যন্ত্রপাতি ব্যবহার করব তার একটি তালিকা দেওয়া হয়। এরপরে যেটি আসে সেটি হচ্ছে কাজের ধারা, অর্থাৎ ঠিক কিভাবে পরীক্ষণটি সম্পন্ন করা হয়েছে তার একটি বিবরণ। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ যেটি হচ্ছে উপাত্ত এবং ছক, অর্থাৎ আমরা এই যে পরীক্ষণটি সম্পন্ন করব, সেই পরীক্ষণের ক্ষেত্রে আমরা কিছু যন্ত্রপাতি ব্যবহার করব, কোনো একটি তত্ত্বের ভিত্তিতে কাজটি করব এবং সেখান থেকে আমাদের অবশ্যই সুনির্দিষ্ট একটি টার্গেট থাকবে, সুনির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা থাকবে, যে কোনো একটি রাশিকে হয়তো আমরা নির্ণয় করতে চাইব। সেক্ষেত্রে ওই রাশির সংশ্লিষ্ট যেসব উপাত্ত, সেগুলো আমরা এই যন্ত্রপাতি ব্যবহার করে কাজের ধারা অর্থাৎ কাজের মাধ্যমে তথ্য সংগ্রহ করব, উপাত্ত সংগ্রহ করব এবং সেগুলোকে এলোমেলোভাবে সংরক্ষণ না করে আমরা হচ্ছে ছকের মধ্যে সুনির্দিষ্ট পদ্ধতিতে তাদেরকে লিপিবদ্ধ করব। এরপরে হচ্ছে এই প্রাপ্ত যে উপাত্ত, সেটি দ্বারা আমরা কোনো একটি চাহিত হিসাব করব। সেটি কখনো লেখচিত্র হতে পারে, কখনো হচ্ছে সরাসরি গাণিতিক হিসাব হতে পারে। তার মাধ্যমে আমরা হয়তো এই উপাত্তগুলি ব্যবহার করে এবং এই তত্ত্বকে ব্যবহার করে আমরা কোনো একটি রাশির মান নির্ণয় করব। এরপরে যেটি আসবে সেটি হচ্ছে ফলাফল, অর্থাৎ আমরা এই যে হিসাবটি যে করব, হিসাবের মাধ্যমে আমরা কি পেলাম, কোন রাশির মান পেলাম বা কোন গাণিতিক সম্পর্ক বা পদার্থবিজ্ঞানের কোন ভৌত সম্পর্কটিকে চিহ্নিত করলাম, এই সংক্রান্ত কোনো একটি ফলাফল আমাদের থাকবে। এবং সবশেষে আমরা যেটি করি, আমাদের একটি আলোচনা অংশ থাকে, অর্থাৎ আলোচনা অংশে আমরা সাধারণত বর্ণনা করি যে এই যে ব্যবহারিক পরীক্ষণগুলি আমরা এখানে করেছি, সেই পরীক্ষণের ফলাফলটি মূল যে ফলাফল অর্থাৎ কাঙ্ক্ষিত যে ফলাফল বা কাঙ্ক্ষিত যে মান, তা থেকে কতটুকু সরে গিয়েছে বা কতটুকু বিচ্যুত হয়েছে বা আমাদের ভুলের পরিমাণ কেমন হয়েছে, এবং আমরা সাধারণত সেখানে ব্যাখ্যা করার চেষ্টা করি যে এই ভুলটি ঠিক কি কারণে হয়েছে। ঠিক আছে, তাহলে এই কোর্সের ক্ষেত্রে
অর্থাৎ এটি হচ্ছে সামগ্রিকভাবে যে কোনো একটি ব্যবহারিক পরীক্ষণের যে অংশগুলো আমাদের খাতায় থাকবে সেগুলো। আর আমাদের এই যে কোর্স, আমরা এর আগেও এই কোর্স সংক্রান্ত প্রথম যে অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে দ্বিতীয় বর্ষের যে ব্যবহারিক পদার্থবিদ্যা, এটি দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে ক বিভাগ অর্থাৎ তড়িৎ বিষয়ক পরীক্ষণ, আরেকটি হচ্ছে খ বিভাগ অর্থাৎ আলোকবিদ্যা বা অপটিক্স সংক্রান্ত পরীক্ষণ। এখন আমাদের এই দুটি বিভাগ কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র এবং সম্পূর্ণ আলাদা বিভাগ। অর্থাৎ তোমাকে ক বিভাগ থেকেও একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে প্রতিটি পরীক্ষার্থীকে, এবং খ বিভাগ থেকেও একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমাকে এই দুটি অংশই আসলে তোমাকে শিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বের যে অনলাইন ক্লাসগুলো এই কোর্স সংক্রান্ত, সেখানে আমরা হচ্ছে তড়িৎ সংক্রান্ত কিছু যন্ত্রপাতি সম্পর্কে ধারণা পেয়েছিলাম। আমরা কিভাবে গ্রাফ করতে হয় বা লেখচিত্র অঙ্কন করতে হয় তার একটি সাধারণ ধারণা পেয়েছিলাম, যা আমাদের এই অংশেও কাজে লাগবে। এখানেও প্রচুর গ্রাফ রয়েছে। এবং আমরা হচ্ছে তড়িৎ সংক্রান্ত একটি পরীক্ষণ কিভাবে সম্পন্ন করতে হয় ধাপে ধাপে, সেই সংক্রান্ত একটি ক্লাস পেয়েছিলাম। আজকে আমরা হচ্ছে আলোকবিদ্যা সংক্রান্ত কিছু যন্ত্রের ব্যাপারে জানবো। খ বিভাগের প্রথমেই আমরা যেটি জেনে নেব যে খ বিভাগে আমাদের করণীয় কি কি আছে, অর্থাৎ আমরা হচ্ছে কি কি পরীক্ষণ সম্পন্ন করব। আমরা যেটি করে থাকি প্রথমেই সেটি হচ্ছে একটি পোলারিমিটারের সাহায্যে চিনির দ্রবণের সমবর্তন তলের আপেক্ষিক ঘূর্ণন নির্ণয় করা হবে। নিউটন রিং পদ্ধতিতে একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা হবে। স্পেকট্রোমিটারের সাহায্যে প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করা হবে। স্পেকট্রোমিটারের ক্রমাঙ্কন এবং অজানা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা হবে। এবং সবশেষে আমরা হচ্ছে স্পেকট্রোমিটার ব্যবহার করে কচির ধ্রুবক সমূহ, যেটি আলোক বিজ্ঞানের একটি খুবই পরিচিত ধ্রুবক, কচি সমীকরণ থেকে আসে, সেই ধ্রুবকগুলি আমরা নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমাদের মূলত আলোকবিদ্যার ক্ষেত্রে আমরা যে সকল যন্ত্র ব্যবহার করে থাকি, আমরা কি কি যন্ত্র ব্যবহার করি এবং কিসের উপরে পরীক্ষণটি সম্পন্ন করি এবং কি নির্ণয় করতে চাই, এই তিনটি তথ্য সাধারণত আমরা যে পরীক্ষণের নাম সেখান থেকেই মনোযোগ দিয়ে খেয়াল করলে টের পেয়ে যাব। এখানে দেখবে যেরকম আমরা যেই যন্ত্রটি প্রথম পরীক্ষণের জন্য ব্যবহার করেছি, এখানে যন্ত্রটির নাম হচ্ছে পোলারিমিটার। যেই বস্তুটি ব্যবহার করেছি বা যেই পদার্থটি ব্যবহার করেছি সেটি হচ্ছে চিনি দ্রবণ, এবং চিনি দ্রবণ ব্যবহার করে আমরা যেটি আসলে নির্ণয় করেছি সেটি হচ্ছে সমবর্তন তলের আপেক্ষিক ঘূর্ণনকে আমরা নির্ণয় করেছি। এখন অর্থাৎ আমাদের যদি এই পরীক্ষণটি সম্পন্ন করতে হয়, আমাদের পরীক্ষণটি সম্পন্ন করতে হবে পোলারিমিটারের সাহায্যে। অর্থাৎ আমাদের অবশ্যই এই পরীক্ষণের আগে জানতে হবে পোলারিমিটার কি, আমাদের জানতে হবে পোলারিমিটারের গঠন কেমন, আমাদের জানতে হবে পোলারিমিটার কিভাবে কাজ করে, এবং আমাদের অবশ্যই জানা থাকতে হবে যে পোলারিমিটারের বিভিন্ন অংশকে আমরা কিভাবে কাজে লাগাই, অর্থাৎ পোলারিমিটারের ব্যবহার বিধিটি কি। একইভাবে আমরা যখন এই নিউটন রিং পদ্ধতিতে একবর্ণী আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে যাব, সেই সংশ্লিষ্ট কিছু যন্ত্রপাতি রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এর পরবর্তী যে অংশগুলো, এই 3, 4 এবং 5 নং যে ব্যবহারিক পরীক্ষণ, এদেরকে আমরা মূলত সম্পন্ন করব স্পেকট্রোমিটারের সাহায্যে। স্পেকট্রোমিটার সম্পর্কে আজকের অনলাইন ক্লাসে আলোচনা করা হবে না, এটির জন্য পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আজকে আমরা প্রথমে এই ক্লাসে, এই অনলাইন ক্লাসটিতে আমরা পোলারিমিটার সম্পর্কে বিস্তারিত জানব, এবং নিউটন রিং পদ্ধতিতে আমরা মূলত যেই যন্ত্রটি ব্যবহার করব সেই যন্ত্রটির ব্যবহার বিধি জানব, যেটি হচ্ছে একটি ট্রাভেলিং মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই হচ্ছে পোলারিমিটার সম্পর্কে জানবো। পোলারিমিটার তোমরা যারা দ্বিতীয় বর্ষ ল্যাবে এসছো, দ্বিতীয় বর্ষ পরীক্ষাগারে যারা এসছো, তারা সবাই দেখেছো পোলারিমিটার হচ্ছে এরকম দেখতে একটি যন্ত্র, যেটি পাশ থেকে যখন দেখা যায় এটির চেহারা এরকম, এবং আমরা যখন সামনাসামনি দেখি সামনে থেকে এর চেহারাটি হচ্ছে এরকম। এখানে এর বিভিন্ন অংশ রয়েছে, যে এখানে দেখবে এটি হচ্ছে যেহেতু একটি ইলেকট্রিক্যাল যন্ত্র, এর সাথে একটি তারের সংযোগ রয়েছে। এখানে একটি সুইচ রয়েছে, যে সুইচটি দ্বারা এখানে একটি আলোক উৎসকে অন কিংবা অফ করা যায়। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, এখানে একটি আলোক উৎস রয়েছে, যেই আলোটি আবার এই বরাবর ভ্রমণ করে এখানে আমাদের চোখ রাখবার জন্য একটি অভিনেত্র রয়েছে। সেই অভিনেত্রের মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাই, এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা একটি হলুদ বর্ণের আলো দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা এখানে আসলে একবর্ণী আলো হিসাবে একটি সোডিয়াম উৎস ব্যবহার করে থাকি। তোমরা যারা অপটিক্সের বিভিন্ন পরীক্ষণ সম্পন্ন করেছো বা করতে দেখেছো, তাহলে জেনে থাকবে যে আমরা সবসময় এখানে বিভিন্ন বর্ণ বা অর্থাৎ
যে সাধারণ যে সাদা আলো সেটি আমরা ব্যবহার করি না। সেটি ব্যবহার করলে আমাদের বিভিন্ন রকম পরীক্ষণের মধ্যে বিভিন্ন রকম বিচ্ছুরণ হতে পারে, বিক্ষেপণ হতে পারে। সেই সমস্যাগুলো এড়ানোর জন্য কি কি সমস্যা হতে পারে একবর্ণী আলোর ক্ষেত্রে সেটি তোমরা এই বছরে যে কোর্সটি করে এসছো তাতে বিস্তারিত পড়ে এসছো, এবং এটি তোমরা সবাই জানো যে কেন আমরা কি কারণে আলোক বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় একবর্ণী আলো ব্যবহার করতে আগ্রহী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যেটি পোলারিমিটারের বাহ্যিক গঠনটি এখানে দেখতে পাচ্ছি। এখন বাস্তবে এটি কিভাবে কাজ করে, বাস্তবে এটির কার্যপদ্ধতিটি কি, এর ভেতরে কি কি আছে সেটি সম্পর্কে আমরা একটু জেনে নেব। প্রথমেই নাম থেকে যেটি বুঝতে পারছো, নাম থেকে যেটি বোঝা যায় যে পোলারিমিটার আসলে পোলারাইজেশন অর্থাৎ আলোর সমবর্তন সম্পৃক্ত কিছু একটা। আলোর সমবর্তন সম্পর্কেও তোমরা দ্বিতীয় বর্ষের যে অপটিক্সের কোর্সটি আছে সেখানে পড়ে এসছো যে আলো যখন বিভিন্ন তলে কম্পমান আলো যখন একটি নির্দিষ্ট তলে বা নির্দিষ্ট বৃত্ত বরাবর যখন কম্পিত হয় তখন আমরা তাকে বলি হচ্ছে সমবর্তিত আলো। এখন এই সমবর্তিত আলো উৎপাদন করার বিভিন্ন পদ্ধতি আছে। একটি পদ্ধতি খুবই পরিচিত পদ্ধতি, যে সেটি হচ্ছে নিকল প্রিজম ব্যবহার করে আলোকে পোলারাইজ করা যায়, আলোকে সমবর্তিত করা যায়, অর্থাৎ অসমবর্তিত আলোকে সমবর্তিত করা যায়। এবং আরেকটি নিকল প্রিজমকে আমরা আবার বিশ্লেষক হিসাবে ব্যবহার করে আলোটি সমবর্তিত হয়েছে কিনা সেটি যাচাই করতে পারি, কিংবা কোন বরাবর বা কোন তল বরাবর আলোটি কম্পিত হচ্ছে সেটি যাচাই করতে পারি। পোলারিমিটারে আসলে ঠিক এই সেটআপটি তৈরি করে দেয়া থাকে। এখানে এর যে বিভিন্ন অংশ তার মধ্যে একাধিক নিকল প্রিজম রয়েছে, এখানে একটি আলোক উৎস রয়েছে এবং এর মধ্যে কোনো একটি আলোক সক্রিয় পদার্থকে রাখবার মতো একটি ব্যবস্থা রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এর পুরো গঠনটি দেখে নেই। দুঃখিত। আমরা যদি ছবির মাধ্যমে পোলারিমিটারের গঠনটি একটু দেখতে যাই, এটি হচ্ছে পোলারিমিটারের ভেতরের গঠন, যেটি আমরা বাইরে থেকে দেখে আসলে বুঝতে পারি না। এখন প্রথমেই যে অংশ, এই অংশটি হচ্ছে আমাদের একটি আলোক উৎস। এটি সাধারণ একটি আলোক উৎস, অর্থাৎ এখান থেকে যে আলোটি উৎপন্ন হবে সেটি হচ্ছে অসমবর্তিত বা নন পোলারাইজ লাইট। এই যে এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এই আলোটি কিন্তু এই তলেও কম্পিত হচ্ছে, এই তলেও কম্পিত হচ্ছে, এই তলে, অর্থাৎ সব দিকেই এটি সাধারণভাবে সাধারণ আলো বা অসমবর্তিত আলো বা নন পোলারাইজড আলো যেভাবে কম্পিত হয়ে থাকে সব তলেই এর কম্পন রয়েছে। এরপরের যে অংশটি, এটি হচ্ছে একটি সমবর্তক বা পোলারাইজার, অর্থাৎ এখানে এটি আসলে একটি নিকল প্রিজম ব্যবহার করা হয়ে থাকে। এই সমবর্তকটি পার হওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমবর্তকের ভেতর দিয়ে বা পোলারাইজারের ভেতর দিয়ে আলো গেলে যেটি হয় সেটি সমবর্তিত আলোতে অর্থাৎ পোলারাইজড লাইটে রূপান্তরিত হচ্ছে। এই যে এখানকার আলোটি কিন্তু শুধুমাত্র একটি দিক বরাবরই কম্পিত হচ্ছে। এখন এই সমবর্তিত আলোটি যখন আবার এর মধ্যে দিয়ে পার হয়ে যাবে, এখানে একটি টিউবের মধ্যে আমরা যেটি রাখি পোলারিমিটারে, এটি হচ্ছে একটি পরীক্ষণীয় তরল। এখানে আমাদের পোলারিমিটারে যে গঠনটি রয়েছে সেখানে আসলে কোনো কঠিন পদার্থ ব্যবহার করার সুযোগটি নেই। এখানে যেটি আছে, এখানে একটি টিউবের মতো ব্যবস্থা আছে যেখানে আমরা কোনো একটি তরল পদার্থ বা আলোক, যাকে আমরা হচ্ছে আলোক সক্রিয় তরল পদার্থ বলছি, যেটি হচ্ছে কোনো একটি সমবর্তন তলকে তার সমবর্তনের দিকটি পরিবর্তিত করে দিতে পারে এমন তরল পদার্থ বা এমন পদার্থকে আমরা বলি আলোক সক্রিয় পদার্থ। এমন একটি পদার্থকে আমরা এই অংশে ব্যবহার করে থাকি এবং সেটি একটি নির্দিষ্ট মাপে থাকে। এখন এই আলোক সক্রিয় পদার্থ যখন আলোক রশ্মিগুলো পার হচ্ছে তখন তোমরা দেখবে যে প্রথমে এর কম্পনের দিকটি ছিল এরকম, এটি পার হওয়ার সাথে সাথে আস্তে আস্তে ধীরে ধীরে এর কম্পনের তলটি কিন্তু দিকটি কিন্তু ঘুরে গিয়েছে, অর্থাৎ এটি হচ্ছে একটি আলোক সক্রিয় পদার্থ হওয়ার কারণে সমাবর্তনের যে তলটি অর্থাৎ সমাবর্তনের যে দিকটি, এই সমাবর্তনের দিকটি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। আলোটি কিন্তু এখনো সমবর্তিত আলোই রয়েছে, কিন্তু শুরুতে সেটি যে বরাবর কম্পিত হচ্ছিল এখন তার সাথে কোনো একটি কোণ উৎপন্ন করে অর্থাৎ ঘুরে গিয়ে ঘূর্ণন সম্পন্ন করে সে নতুন একটি তল বরাবর কম্পিত হচ্ছে। অর্থাৎ এইখানে আমরা এই অংশটি অর্থাৎ এই যে পরীক্ষণীয় তরল থেকে নির্গত যে আলো সেটিও সমবর্তিত আলো, কিন্তু সমবর্তন তলের যে অবস্থান সেটি এখন পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে এটি কতটুকু ঘুরে গেল সেটি মাপার জন্য আবার এখানে একটি ব্যবস্থা রয়েছে যাকে আমরা বলছি হচ্ছে বিশ্লেষক
বা অ্যানালাইজার, এটি আসলে আরেকটি নিকল প্রিজম। এখন এই নিকল প্রিজমটি পোলারিমিটারে এমনভাবে সংযুক্ত থাকে যার সাথে একটি মাপনের প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ কতটুকু ঘুরে গেল, কতটুকু ঘোরালে এই বরাবর স্থাপন করতে পারবো তার একটি ব্যবস্থা রয়েছে। এখানে সাধারণত একটি অর্ধস্বচ্ছ কেলাস ব্যবহার করা হয় একটি এবং একই সঙ্গে বিশ্লেষকের সাথে যেটি যুক্ত রয়েছে, যে বিশ্লেষকটি যখন ঘুরে যাবে একই সঙ্গে বিশ্লেষকে সংযুক্ত একটি গোলাকৃতি স্কেল, একটি বৃত্তাকার স্কেল একই সাথে ঘুরতে থাকে এবং সেই বৃত্তাকার স্কেলটি দ্বারা আমরা আসলে পরিমাপ করতে পারি যে আমাদের বিশ্লেষকের আদি অবস্থান কোথায় ছিল এবং প্রয়োজনীয় পরিমাণ ঘূর্ণন সম্পন্ন করার পরে আমাদের বিশ্লেষক অবস্থান কোথায় এসছে। অর্থাৎ এই যে এরপরে যে আলোটুকু বের হবে সেটুকে আমরা আরেকটি সমবর্তিত আলোই পাবো, কিন্তু এর তলটি পরিবর্তিত হয়ে গিয়েছে এবং এই আলোটি আমরা চোখ দিয়ে দেখতে পারবো এবং পোলারিমিটারের সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যে আমরা কিভাবে বুঝতে পারবো যে বিশ্লেষকটি ঠিক এই তল বরাবর এসছে কিনা, সেটি বোঝার পদ্ধতি আছে যেটি পরবর্তীতে আলোচনা করা হবে। এবং এই বরাবর যখন আসবে তখন বিশ্লেষকের সাথে সংযুক্ত যেই চাঁদার মতো একটি গোলাকৃতি কোণ মাপক স্কেল আছে সেটির মাধ্যমে আমরা মেপে ফেলবো যে বিশ্লেষকটি ঠিক কত ডিগ্রি ঘোরাতে হয়েছে, অর্থাৎ বিশ্লেষকটি যতটুকু ঘোরাতে হবে আমাদের সমবর্তিত আলোর যে তল সেটিও কিন্তু ঠিক ততটুকুই পরিবর্তিত হলো। এভাবে আমরা আলোক সক্রিয় তরলের মধ্যে দিয়ে পরীক্ষণীয় তরল, অর্থাৎ পরীক্ষণীয় তরলের ভেতর দিয়ে আলো প্রবাহিত হওয়ার কারণে সমবর্তন তলের কতটুকু ঘূর্ণন হচ্ছে সেটি আমরা একটি পোলারিমিটার ব্যবহার করে মেপে ফেলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পোলারিমিটার যে বিভিন্ন অংশ গঠনটি সেটি ছবির মাধ্যমে দেখলাম। এবারে পোলারিমিটারের যে বিভিন্ন অংশ সেই অংশগুলো আমরা বাস্তবে একটি পোলারিমিটারের সাথে মিলিয়ে দেখব। এই যে এখানে প্রথম যে অংশটি আছে, এই যে পিলারের মতো যে অংশ, এটি আসলে একটি আলোক উৎস। এই যে এখানে আমরা যে তারের মাধ্যমে এবং সুইচের মাধ্যমে যে নিয়ন্ত্রণটি করি সেটি আসলে এই আলোক উৎসকে নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ এই আলোক উৎস থেকে এখানে আমরা একটি অসমবর্তিত আলোর সাপ্লাই পাই, আলোর সরবরাহ পাই এবং এইখানে ঠিক এই জায়গাতে একটি গোলাকার ছিদ্র রয়েছে, এই গোলাকার একটি ফুটো রয়েছে, এটি দ্বারা আলো এই বরাবর প্রবাহিত হতে পারে। এবং আমাদের মনে রাখতে হবে যে আলোক উৎস থেকে আমরা যেটি পাবো সেটি সাধারণত একটি সোডিয়াম বাতি থাকে, অর্থাৎ সোডিয়াম সাধারণত প্রায় একবর্ণী আলো উৎপন্ন করে। প্রায় একবর্ণী বলছি কারণ সোডিয়াম আসলে দুইটি ভিন্ন বর্ণালী রয়েছে, তবে সেটি খুবই কাছাকাছি বলে তাকে আমরা ব্যবহারিক ক্ষেত্রে মোটামুটি একবর্ণী আলো হিসাবে ব্যবহার করতে পারি, যেটিতে আমরা খালি চোখে দেখলে আমরা সোডিয়াম আলোকে সাধারণত একটি হলুদ আলো হিসাবে দেখে থাকি। এখন এই হলুদ আলোটি অসমবর্তিত আলো হিসাবে আমাদের এখানে আলোক সরবরাহ হিসাবে কাজ করছে। এখন এরপরে এখানে যে অংশটি আছে, যেটি আসলে যন্ত্রের ভেতরে স্থায়ীভাবে স্থাপিত দেখে আমরা আলাদা করে দেখতে পাচ্ছি না, এইখানে একটি সমবর্তক অর্থাৎ সমবর্তক হিসেবে ব্যবহৃত একটি নিকল প্রিজম রয়েছে এবং সেটিকে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে তার অক্ষ বরাবর আলোটি গমন করে এবং তার ফলাফলে সমবর্তক পার হয়ে যখনই চলে আসবে, আমরা শুরু করেছিলাম অসমবর্তিত আলো দিয়ে, কিন্তু সমবর্তক পার হবার পরে যে আলোটি সেটি একটি সমবর্তিত বা পোলারাইজড লাইট হিসাবে উৎপন্ন হবে এবং প্রবাহিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এর পরের যে অংশটি, এই যে এইখানে আসলে তোমরা এর আগে দেখেছিলে যে এখানে একটি ঢাকনা ছিল, এখানে ঢাকনাটি খুলে দেখানো হয়েছে। এখানে একটি টিউবের মতো বোতল আমরা রাখতে পারি, এটি পরীক্ষণীয় তরল বা আলোক সক্রিয় যে পদার্থ তাকে ধারণ করবে এবং এর পরের যে অংশটি এখানে যেটি আছে সেটি একটি বিশ্লেষক এবং বিশ্লেষকের সাথে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে এটি পেছনের অংশটি দেখা যাচ্ছে যে এটি আসলে একটি গোলাকৃতি স্কেল। পরবর্তীতে এটিকে আমরা সামনে থেকেও দেখব এবং এই স্কেলের সাথে আবার এই যে নিচে দেখবে এখানে একটি স্ক্রু রয়েছে, এই স্ক্রুটি দ্বারা বিশ্লেষককে আমরা ঘোরাতে পারি, তাকে অর্থাৎ এই বরাবর এটি ঘুরে যেতে পারে এবং বিশ্লেষকের সাথে এই স্কেলটি এমনভাবে সংযুক্ত করা আছে যে তুমি যদি এই স্ক্রুটি ঘোরাও সেক্ষেত্রে বিশ্লেষক কতটুকু ঘুরলো সেই ঘূর্ণনের পরিমাণটি আমরা এই গোলাকৃতি স্কেল থেকে খুব সূক্ষ্মভাবে মেপে ফেলতে পারি। এবং সবশেষে এখানে আমাদের যেটি আছে সেটি অভিনেত্র, অর্থাৎ এই বরাবর আমরা আমাদের চোখটি রাখি এবং আমরা আলোটি দেখার চেষ্টা করি এবং সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে আমরা এই পোলারিমিটারকে ব্যবহার করে থাকি।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে পোলারিমিটারের বিভিন্ন অংশ সম্পর্কে জানলে। তোমরা জানলে যে এর কোন অংশে কি আছে, এবং এটিও জানলে যে এই অংশে বিশ্লেষক অংশটুকু নিয়েই মূলত আমাদের পরীক্ষণ সম্পন্ন করতে হবে, কারণ এখানে আমাদের একটি নিয়ন্ত্রক স্ক্রু রয়েছে এবং একটি পরিমাপের পদ্ধতি রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে আলোক উৎস থেকে অভিনেত্র পর্যন্ত কিভাবে কোন বরাবর আলোক রশ্মিটি গমন করে সেটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। অর্থাৎ এই অসমবর্তিত আলোটি এখানে উৎপন্ন হচ্ছে, সেটি এখানে সমবর্তকের ভেতর দিয়ে গমন করার পরে এই অংশের পর থেকে সমবর্তিত আলো হিসাবে গমন করছে। এখানে যখন আমরা আলোক সক্রিয় পদার্থটি অর্থাৎ পরীক্ষণীয় তরলটি রাখবো, আমাদের ক্ষেত্রে যেটি চিনির দ্রবণ, এর মধ্যে দিয়ে যাবার সময় আবার সমবর্তন তলটি পরিবর্তন হয়ে যাবে, যেটি হয়তো এই বরাবর কম্পিত হচ্ছিল সেটি হয়তো একটু কোনাকুনি এই বরাবর কম্পিত হবে। এখন কতটুকু কম্পিত হলো সেই ঘূর্ণনটি আমরা আবার বিশ্লেষকের মাধ্যমে, বিশ্লেষককে ঘুরিয়ে এই বৃত্তাকার স্কেলের মাধ্যমে নির্ণয় করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি পোলারিমিটারের বিভিন্ন অংশ কি কি ছিল সেটি শিখলে, সেটি জানলে। এবারে আমরা হচ্ছে পোলারিমিটারকে উপর থেকে দেখলে কেমন দেখা যায় এই অংশগুলো দেখবো। এই যে এটি হচ্ছে আগের মতো, এই যে এটি হচ্ছে আমাদের আলোক উৎস অর্থাৎ সোডিয়াম বাতি, এই অংশটুকু হচ্ছে আমাদের সমবর্তক বা পোলারাইজার, এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের তরল পদার্থ অর্থাৎ পরীক্ষণীয় তরল রাখবার যে স্থান, এখানে আমাদের রয়েছে বিশ্লেষক, এবং এখানে হচ্ছে আমাদের গোলাকৃতি স্কেলটি, এবং এই হচ্ছে আমাদের অভিনেত্র। এখন আমরা যদি এই ঢাকনাটি খুলে ফেলি তাহলে দেখবো আমাদের এই যে এখানে যে ঢাকনাটি, এটি এখানে হচ্ছে খুলে রাখা হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে একটি ফাঁকা স্থান, এই স্থানের ঠিক এই মাপের একটি পোলারিমিটারের একটি তরল ধারণকারী একটি বোতল রয়েছে, তরল ধারণকারী একটি অংশ রয়েছে, সেই অংশটি আমরা একটু পরে ছবিতে দেখব। অর্থাৎ এইখানে আমরা হচ্ছে সেটিকে স্থাপন করব। এই যে এখানে হচ্ছে আমাদের আলোক উৎস, সেখান থেকে উৎপন্ন আলো এখানে সমবর্তকের মধ্যে দিয়ে অতিক্রম করার ফলে এখানে সমবর্তিত আলো হিসেবে আসবে। এরপরে সেটি এই বরাবর যখন আমরা পরীক্ষণীয় তরল সহ বোতলটিকে স্থাপন করব, এই বরাবর তার মধ্যে দিয়ে সমবর্তন তলটি ঘুরে যাবে, এবং কতটুকু ঘুরলো সেটি এখানে একটি বিশ্লেষক রয়েছে এবং তার সাথে একটি সংযুক্ত স্কেল রয়েছে, এটিকে ব্যবহার করে আমরা মেপে ফেলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই স্থানটিতে রাখবার জন্য যে বোতলটি ব্যবহার করা হয় সেটির চেহারা হচ্ছে এমন, এই যে এমন একটি বোতল, এর এ পাশেও একটি ঢাকনা রয়েছে, এ পাশেও একটি ঢাকনা রয়েছে। এটি আমরা অন্যান্য বিভিন্ন কোমল পানীয়ের ঢাকনা যেরকম প্যাচ দিয়ে খুলতে পারি, এখানেও এই দুই মাথায় দুই প্রান্তের যে অংশটি সেটি খুব স্বাভাবিকভাবে একটি প্যাচ কাটা অংশ রয়েছে স্ক্রুয়ের মতো, সেটিকে স্বাভাবিক দিকে ঘোরালে খুলে যায় এবং বিপরীত দিকে ঘোরালে আবার টাইট হয়ে যায়। আমাদের কাজটি হবে এই যে এখানে যেটি দেখতে পাচ্ছি যে এখানে এই যে ঢাকনাটি খোলা অবস্থায় রয়েছে এক প্রান্ত, আমরা যে কোনো এক প্রান্তির ঢাকনাটি খুলে ফেলবো। এরপরে হচ্ছে এই বোতলটিকে পুরোপুরি একদম উলম্ব অবস্থানে রেখে আমরা তার মধ্যে হচ্ছে যে চিনি দ্রবণ, যে সংশ্লিষ্ট ঘনত্ব, আমরা বিভিন্ন ঘনত্ব ব্যবহার করে থাকি, সংশ্লিষ্ট ঘনত্বের যে চিনি দ্রবণ অর্থাৎ আমাদের যে পরীক্ষণীয় তরল, তাকে দ্বারা এটি পূর্ণ করব, এবং পূর্ণ করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যেন কোনো বায়ু বুদবুদ অবস্থান না করে। এখানে অবশ্যই এটি পুরোপুরি তরল দ্বারা পূর্ণ করতে হবে। আমরা একেবারে কানায় কানায় এটিকে পূর্ণ করব। এই প্রান্তে একটি কাঁচের টুকরো রয়েছে, সেই কাঁচের টুকরোটি যখন আমরা এখানে রাখবো, যদি অতিরিক্ত পানি থাকে সেটি বের হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে এর যে এই প্রান্তের যে ঢাকনাটি, সেটি আবার প্যাচ দিয়ে একদম টাইট করে বন্ধ করে দেব। অর্থাৎ এই ঢাকনার এই প্রান্তে আসলে একটি ছিদ্র রয়েছে, যেটি এখান এই অবস্থান থেকে দেখা যাচ্ছে না, এই প্রান্তেও একটি ছিদ্র রয়েছে। অর্থাৎ এই ধারণকারী পাত্রটি আমরা যখন এইখানে স্থাপন করব, ওই দুই পাশের ঢাকনায় যে ছিদ্রটি রয়েছে, স্বচ্ছ অংশটি রয়েছে, তার মধ্যে দিয়ে আলো সরাসরি আমাদের তরল বরাবর গমন করবে। এবং আমাদের এখানে মনে রাখতে হবে এর যে দূরত্ব এই প্রান্ত থেকে এই প্রান্ত, এর দূরত্বটি আমরা যে এই পোলারিমিটারটি ব্যবহার করে থাকি তার ক্ষেত্রে এটির দৈর্ঘ্য হচ্ছে 1 ডেসিমিটার, অর্থাৎ 0.1 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা হচ্ছে পোলারিমিটারের মাধ্যমে যেই পরিমাপটি করব, এই যে এটি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোলারিমিটারকে আমরা যখন সামনাসামনি দেখি তখন কেমন দেখা যায়। এই যে আমরা যেটি বলেছিলাম
এটি হচ্ছে আমাদের অভিনেত্র। অভিনেত্রের আবার কয়েকটি অংশ আছে। এখানে মাঝখানের যে অংশটি সেটি দ্বারা আমরা হচ্ছে সরাসরি পোলারাইজার, অ্যানালাইজার এবং পরীক্ষণীয় তরলের ভেতর দিয়ে আসা যে আলোক উৎস থেকে উৎসরিত যে আলো, সেই আলোটি দেখতে পাচ্ছি একদম সামনাসামনি। এবং এখানে দেখবে এখানে একটি লেন্স রয়েছে এবং এখানেও আরেকটি লেন্স রয়েছে এবং এরা হচ্ছে উত্তর লেন্স। এই লেন্স দুটি দেওয়া হয়েছে যাতে এই বরাবর, যে এখানে তোমরা দেখবে এখানে একটি গোলাকৃতি স্কেল রয়েছে, এখানে একটি গোলাকৃতি স্কেল রয়েছে। স্কেলগুলি যেহেতু খুবই ছোট, তাই খালি চোখে সরাসরি খুব সূক্ষ্ম মাপ নিতে যাতে আমাদের কোনো ভুল না হয়, সে কারণে এখানে এবং এখানে আমাদের হচ্ছে লেন্সের ব্যবস্থা করা রয়েছে যাতে এই লেন্সের ভেতর দিয়ে আমরা এই স্কেলটি এবং এই স্কেলটি দেখতে পাই। অর্থাৎ আমাদের চোখকে আসলে নড়াতে হবে না। আমরা যদি এখানে আমাদের চোখকে স্থাপন করি, একই সাথে আমরা হচ্ছে এই ভেতরের দৃশ্যও দেখতে পারবো এবং এই দুই পাশ দিয়ে অর্থাৎ এই দুটি লেন্সের ভেতর দিয়ে আমরা এই লেন্সের ভেতর দিয়ে বাম পাশের স্কেলটি এবং এই লেন্সের ভেতর দিয়ে ডান পাশের স্কেলটি কোন অবস্থানে রয়েছে সেটি দেখতে পারবো। এবং আমরা যখন এই যে এখানে একটি স্ক্রু রয়েছে, এই স্ক্রুটি যখন আমরা নাড়াচাড়া করব, এই স্ক্রুটিকে আমরা যখন বিভিন্ন দিকে ঘোরাবো, এই স্ক্রুটিকে একদিকে ঘোরালে এই যে এই বৃত্তাকার স্কেলটি যেটি বিশ্লেষকের সাথে সংযুক্ত সেটি এই দিকে ঘুরবে এবং সেটিকে তার বিপরীত দিকে ঘোরালে আবার এদিকে ঘুরবে। অর্থাৎ এই স্ক্রুটি দ্বারা আমরা আসলে বিশ্লেষক এবং তার সাথে সংযুক্ত যে এই বৃত্তাকার স্কেল তাকে নিয়ন্ত্রণ করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে এই ছোট্ট অংশ যেহেতু কিছু বোঝা যাচ্ছে না, আমরা এবার একটু এই অংশটুকুকে অর্থাৎ এই যে এই অংশটুকু আমরা এবার একটু বড় করে অর্থাৎ জুম করে দেখব যে এই অংশে কি আছে। এই যে এই অংশটুকুকে আমরা যদি বড় করে দেখতাম, এই যে এটুকু হচ্ছে আমাদের এই যে কালো অংশটি অর্থাৎ এই অংশটি, আর এইখানে যে এই যে এই অংশটুকু রয়েছে অর্থাৎ যে লেন্সটি আছে, এই লেন্সের ভেতর দিয়ে আমরা যখন এই স্কেলটিকে দেখব তখন আমরা এরকম একটি বড় চেহারা পাবো। এখন এই অ্যাঙ্গেল থেকে যেহেতু আমাদের স্কেলটি পুরোপুরি দেখা যাচ্ছে না, আমরা আবার এই অংশটুকুকে আবার আরেকটু বড় করে দেখব। অর্থাৎ এই যে এই অংশটুকু যে আছে, এই যে শুধুমাত্র লেন্সের ভেতর দিয়ে যে স্কেলটুকু দেখা যাচ্ছে, এই অংশটুকু আমরা আরেকটু জুম করে দেখার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এই অংশটুকু যদি আমরা একটু পরিষ্কার করে দেখতে চাই, এই যে এই বরাবর যে লেন্স বরাবর চোখ রাখলে আমরা যা দেখতে পারবো সেটির চেহারা আসলে এরকম। এবার তোমরা মনে হয় পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে এখানে দুইটি স্কেল রয়েছে, একটি হচ্ছে মূল স্কেল এবং তার সামনে আরেকটি রয়েছে ভার্নিয়ার স্কেল। তোমরা ইতোমধ্যে দ্বিতীয় বর্ষে পড়ছো, সে কারণে তোমাদের ভার্নিয়ার স্কেল কিভাবে ব্যবহার করতে হয় সেটি তোমাদের নতুন করে শেখানোর কিছু নেই, সেটি তোমরা সবাই জানো। তোমাদের এখানে একটি পোলারিমিটার যখন তোমরা কাজ করতে শুরু করবে, তোমাদের প্রথম কাজ হবে এর এখানে যে ভার্নিয়ার স্কেলটি রয়েছে তার ভার্নিয়ার ধ্রুবক কত সেটি হিসাব করে ফেলা। অর্থাৎ এখানে এই ভার্নিয়ার স্কেলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি শূন্য দাগ রয়েছে এবং 10 পর্যন্ত দাগাঙ্কিত কিছু দাগ রয়েছে এবং এটি হচ্ছে আমাদের মূল স্কেল। যেই মূল স্কেল এটি হচ্ছে 0, এটি হচ্ছে 10, 20 এমন করতে করতে আসলে ঘুরে এই প্রান্ত পর্যন্ত গিয়েছে 180 এবং এর উপরের অংশে আবার 0 থেকে শুরু করতে যেতে যেতে এই পর্যন্ত হচ্ছে 170, এটি হচ্ছে 175, অর্থাৎ এই যেটি 0 দাগ সেটি আসলে আবার 180 ডিগ্রি দাগ। অর্থাৎ এখানে তোমরা হচ্ছে এই দুই অংশের জন্য দুইটি কোণের মান পাবে। এই পাশে একটি শূন্য দাগ রয়েছে, এই পাশে আরেকটি শূন্য দাগ রয়েছে। আমরা যদি দুই প্রান্তের গড় মান নেই, সেক্ষেত্রে আমাদের যদি স্ক্রুজনিত কোনো ত্রুটি থেকে থাকে সেটি আমরা এই গড় মানের মাধ্যমে ত্রুটিটি কমাতে পারবো বা এড়াতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আবার একটু মনে করে নিই যে আমাদের কাজটি কি। আমাদের কাজ হচ্ছে এই বরাবর তাকিয়ে থেকে কি দেখবো সেটি আমরা একটু পরে দেখব। একটি বিশেষ অবস্থানে আমরা এটিকে রাখার চেষ্টা করব এবং সেই বিশেষ অবস্থানে যখন আমরা রাখবো, সেই বিশেষ অবস্থানটি নির্ণয় করার জন্য আমরা এই স্ক্রুটি হাতে রাখবো, সেটিকে ধীরে ধীরে ঘোরাতে থাকবো। যখন আমাদের কাঙ্ক্ষিত অবস্থানে আসবে তখন আমরা হচ্ছে এই যে এই ফুটোটির মধ্যে দিয়ে অর্থাৎ এই লেন্সের মধ্যে দিয়ে তাকাবো এবং আমরা পার্টটি দেখার চেষ্টা করব যে আমাদের এখানে স্কেলের অবস্থানটি কোথায় রয়েছে, অর্থাৎ এই যে বিশ্লেষককে কত ডিগ্রি ঘোরাতে হলো। আমাদের যদি আদি অবস্থান জানা থাকে বা কোনো তরল ছাড়া স্কেলের অবস্থান কোথায় ছিল সেটি জানা থাকে, তাহলে পরবর্তী যে অবস্থান আমরা পাবো সেটির মাধ্যমে আমরা কতটুকু ঘুরলো অর্থাৎ ঘূর্ণনের পরিমাণটি নির্ণয় করতে পারবো। এখানে তোমাদের মনে রাখতে হবে যেহেতু এটি স্ক্রু জাতীয় পদার্থ দ্বারা গঠিত
একটি যন্ত্রাংশ, একটি স্কেল। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে স্ক্রু জনিত যে সকল যন্ত্র আছে তাদের প্রত্যেকেরই কিন্তু পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ এরর নামে একটি ত্রুটি হয়ে থাকে, এবং সেটি কিভাবে এড়াতে হয় সেটিও তোমরা জানো। তোমরা অবশ্যই এই স্ক্রুটিকে যে কোনো একদিক বরাবর ঘোরাবে, হয় শুধুমাত্র ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে, কিন্তু এমন কখনোই করবে না যে একবার আমরা ডান দিকে ঘোরালাম আরেকবার বাম দিকে ঘোরালাম। যখন পার্ট নেবে সবসময় যে কোনো একদিকে, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে পোলারিমিটারের যে বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম, পোলারিমিটার যে স্কেলটি আছে সেই স্কেলটি কিভাবে ব্যবহার করতে হবে সেটি জানলাম, সেটি শিখলাম। এরপরে আমরা যেটি শিখব সেটি হচ্ছে পোলারিমিটারে আসলে কোন অবস্থানে, আমরা বারবার বলেছি যে একটি বিশেষ অবস্থানে আসলে আমরা বুঝতে পারবো যে অ্যানালাইজারটি অর্থাৎ বিশ্লেষকটি ঠিক ঘুরে যাওয়া সমাবর্তন তল বরাবর আছে। কি দেখলে আমরা বুঝতে পারবো, কি দেখলে আমরা চিনতে পারবো, সেই চিহ্নটি এবার আমরা দেখার চেষ্টা করব। এটি হচ্ছে পোলারিমিটারের মূল ব্যবহার। এই যে এখানে যখন আমরা পোলারিমিটারের ভেতর দিয়ে যখন তাকাই, অর্থাৎ এই যে আমরা আবার একটু দেখে আসি, আমাদের এই যে পোলারিমিটারের যে অংশটি অর্থাৎ এখানে যে অভিনেত্র, এর ভেতর দিয়ে তাকালে আমরা এখানে একটি হলুদ বৃত্ত দেখতে পাচ্ছি। এখন আমরা যদি বিশ্লেষকটি বিভিন্ন অবস্থানে ঘুরিয়ে থাকি, কোনো সময় আমরা হয়তো এমন একটি ছবি দেখতে পাবো, কোনো সময় আমরা হয়তো এমন একটি ছবি দেখতে পারবো। অর্থাৎ আমাদের যে দুটি অংশ আছে, এখানে হচ্ছে দুটি অর্ধচ্ছায়া অংশ আছে। এই যে এটি হচ্ছে একটি অর্ধচ্ছায়া অঞ্চল, এটি হচ্ছে আরেকটি অর্ধচ্ছায়া অঞ্চল। আমরা যখন বিশ্লেষককে অর্থাৎ অ্যানালাইজারকে বিভিন্ন কোণে ঘোরাতে থাকবো, কোনো সময় আমরা এই অবস্থানটি পাবো, কোনো সময় আমরা এই অবস্থানটি পাবো, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুটি অবস্থানের কোনো অবস্থানই কিন্তু আমাদের কাম্য নয়। আমাদের টার্গেট থাকবে, আমাদের এখানে মূল কাজটি হবে যে আমাদের যাতে এই যে অংশটি এবং এই যে অংশটি অর্থাৎ ডান পাশের এবং বাম পাশের এই যে অর্ধবৃত্তাকৃতি যে অংশটি, এই দুটি অংশের উজ্জ্বলতা যেন একই রকম সমান হয়। যদি তাদের উজ্জ্বলতা সমান না হয়, তার অর্থ তোমার যে বিশ্লেষক অর্থাৎ তোমার যে অ্যানালাইজার সেটি সমাবর্তন তল বরাবর অবস্থান করছে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটির মাধ্যমে আসলে আমরা পোলারিমিটারকে ব্যবহার করব। এখানে মনে রাখতে হবে যে এখানে বিভিন্ন রকমের পোলারিমিটার হয়ে থাকে, অর্থাৎ এখানে যে অর্ধচ্ছায়া যে অঞ্চল সেটির বিভিন্ন রকম হয়ে থাকে। আমাদের একটি পোলারিমিটার আমাদের ল্যাবে যেটি আছে, একটি পোলারিমিটারের হচ্ছে এমন চেহারা, আরেকটি পোলারিমিটার রয়েছে যার মাঝখানে একটি দাগের মতো অংশ রয়েছে, অর্থাৎ একটি উলম্ব অংশ রয়েছে, যেটি হচ্ছে বিভিন্ন সময়ে ছায়া ছায়া দেয় অথবা আলোকিত হয়, ছায়াচ্ছন্ন হয় বা আলোকিত হয়। সেক্ষেত্রে আমাদের মূল লক্ষ্যমাত্রাটি একই রকম। আমরা চেষ্টা করবো যে এই গোল অংশের এই পুরোটুকুর উজ্জ্বলতা যেন ঠিক একই রকম হয়। এই রকম চেহারা যদি পাই তার অর্থ আমাদের বিশ্লেষকটি সমাবর্তন তল বরাবর নেই। যদি এরকম অবস্থান পাই সেটির অর্থ আমাদের বিশ্লেষক তলটি সমাবর্তন তল বরাবর নেই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন ঘটনাটি ঠিক কীরকম ঘটে সেটি আমি তোমাদের জন্য একটি ভিডিও করে রেখেছি। যে আমাদের যে স্ক্রুটি অর্থাৎ আমরা যখন বিশ্লেষকের সাথে সংযুক্ত অর্থাৎ অ্যানালাইজারের সাথে সংযুক্ত যে স্ক্রুটি ঘোরালে কি ঘটতে থাকে সেটি আমরা এখন এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছ, প্রথমে কি ছিল, প্রথমে এই অংশটি উজ্জ্বল ছিল, এরপরে আস্তে আস্তে ঘোরাতে থাকলে একসময় এই অংশটি উজ্জ্বল হলো। অর্থাৎ আমাদের এখানে এই যে দুই অর্ধচ্ছায়া অঞ্চল যখন সমানভাবে উজ্জ্বল থাকবে, একটু আগেই আমরা বলেছি দুই অর্ধচ্ছায়া অঞ্চল যখন সমানভাবে উজ্জ্বল থাকবে তার অর্থ হচ্ছে তোমার যে বিশ্লেষক হিসাবে যে নিকল প্রিজমটি ব্যবহার করেছো সেটি ঠিক সমবর্তিত আলো বরাবর অবস্থান করছে। অর্থাৎ আমরা জানি যে এখানে সমবর্তন তলটি ঘুরে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে যখন আমরা কোনো একটি আলোক সক্রিয় পদার্থ ব্যবহার করছি, এবং কতটুকু ঘুরে গিয়েছে সেই পরিমাণটি আমরা হচ্ছে এই ঘূর্ণন বরাবর যখন বিশ্লেষককে স্থাপন করব তখন আমরা জানতে পারবো। এখন আমরা যদি ভিডিওটি আবার একটু দেখে নিই, এই যে প্রথমে আমাদের এই অংশটি গাঢ় ছিল, এরপরে আমরা হচ্ছে এই অংশটি উজ্জ্বল পেয়েছি। অর্থাৎ এই যে ঠিক ঠিক এই মুহূর্তটি হচ্ছে আমাদের পার্ট নেওয়ার অংশ। এই অংশটিও নয়, এই যে ঠিক এই মুহূর্তটিতে আমরা হচ্ছে পার্ট নেব যখন দুই পাশ সমান সমান, পুরোটি একটি বৃত্তাকার অঞ্চল দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের যে দুটি অর্ধবৃত্তাকার অঞ্চল তাদের দুইজনেরই যখন ঠিক সমান পরিমাণে হলুদ হয়ে গিয়েছে, সমান পরিমাণে উজ্জ্বলতা দিচ্ছে, সেই মুহূর্তটিতে
আমরা স্কেলে যে মাপটি পাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাঠ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে পোলারিমিটার সম্পর্কে জানবো, এরপরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে চলমান অনুবীক্ষণ যন্ত্র বা ট্রাভেলিং মাইক্রোস্কোপ সম্পর্কে। ট্রাভেলিং মাইক্রোস্কোপও তোমরা দ্বিতীয় বর্ষ ল্যাবে দেখেছো। এটি দেখতে হচ্ছে এমন, এটি অবশ্য শুধুমাত্র ট্রাভেলিং মাইক্রোস্কোপ নয়, এর সঙ্গে আরো একটি অংশ সংযুক্ত রয়েছে। এটি হচ্ছে আমরা নিউটনের রিং এর মাধ্যমে যখন নিউটনের রিং গঠন করি, নিউটনের রিং গঠন করতে আমাদের এই সেটআপটি প্রয়োজন হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই পাশের যে অংশটি, এটি আসলে আমাদের আলোক উৎস। এটি হচ্ছে সোডিয়াম বাতি, অর্থাৎ একবর্ণী আলোক উৎস। এখান থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বাতিটি জ্বালানো রয়েছে, অর্থাৎ এইখানে যে স্লিটটি আছে, এখানে যে চিরটি আছে, সেই চির বরাবর এখানে একটি হলুদ আলো এসে পড়ছে এবং এরপরে এখানে কিছু একটা ঘটছে এবং সেটিকে আমরা এই মাইক্রোস্কোপ বরাবর এর মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন এই মাইক্রোস্কোপের কয়েকটি অংশ আছে। এই যে এই অংশটি হচ্ছে আমাদের চোখ দেওয়ার জন্য, অর্থাৎ এটি হচ্ছে আমাদের অভিনেত্র। এখানে আমরা আমাদের চোখটি স্থাপন করি এবং এর ভেতরে কি ঘটছে সেটি দেখার চেষ্টা করি। আমরা এখানে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে চোখ দিলে এই মুহূর্তে আমরা আসলে কি দেখতে পাচ্ছি। এই যে এখানে একটি ক্রসওয়্যার রয়েছে এবং এই ক্রসওয়্যারটি আসলে এর সাথে সংযুক্ত বা এর সাথে সংযুক্ত থাকে। অতএব এই অংশটিকে বা এই অংশটিকে যার সাথে ক্রসওয়্যার সংযুক্ত তাকে যদি তুমি ঘুরিয়ে নাও, তোমার ক্রসওয়্যারটি যেই বরাবর স্থাপন করা দরকার সেই বরাবর তুমি স্থাপন করতে পারবে। এবং এখানে তোমরা খুব হালকাভাবে দেখতে পাচ্ছ যে এখানে একটি নিউটনের রিং গঠিত হয়েছে। এখন নিউটনের রিং গঠিত হলে সেটি দ্বারা আমরা কি করব সেটি আমরা পরবর্তী কোনো একটি ক্লাসে দেখবো, আজকের ক্লাসে নয়। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এই যন্ত্রটির বিভিন্ন অংশ এবং সেটি কিভাবে ব্যবহার করতে হয় সেটুকু শিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে অনেকগুলো স্ক্রু রয়েছে বা অনেকগুলো নব রয়েছে। এই বিভিন্ন স্ক্রু বা বিভিন্ন নব নাড়াচাড়া করলে এই যে চলমান অনুবীক্ষণ যন্ত্রটি চলাচল করে, অর্থাৎ নড়াচড়া করে। এবং এইখানে হচ্ছে এই বরাবর এর একটি রৈখিক স্কেল রয়েছে এবং এখানে একটি বৃত্তাকার স্কেল রয়েছে। পরবর্তীতে আমরা এদেরকে আরো কাছের থেকে আরো পরিষ্কারভাবে দেখব। এখন তোমাদের প্রথমেই যেটি মনে রাখতে হবে, চলমান অনুবীক্ষণ যন্ত্রের মূল কাজ কিন্তু মূলত এটি কিন্তু অনুবীক্ষণ যন্ত্র নয়, মূলত এটি হচ্ছে একটি স্কেল। এটি হচ্ছে আসলে একটি রৈখিক স্কেল। এটি হচ্ছে একেবারেই একটি রৈখিক সরণ পরিমাপ করে, কিন্তু খুব ক্ষুদ্র পরিমাণ সরণ। এটির সাথে সংযুক্ত একটি ভার্নিয়ার স্কেল কিংবা কখনো একটি বৃত্তাকার স্কেল থাকে তা স্ক্রুবাজের মতো, সেটি দ্বারা আমরা খুব সূক্ষ্ম পরিমাণ সরণ এর সাহায্যে নির্ণয় করে থাকতে পারি। এখানে যেরকম আমাদের হচ্ছে এখানে ভিতরে যা দেখতে পাচ্ছি সেই বরাবর চোখ রেখে আমরা এই যে অংশটি তাকে যে কোনো একদিকে সরাই। এটি আমরা একটু পরে দেখব যে এটি হচ্ছে 3 অক্ষ বরাবর, অর্থাৎ এটিকে এই বরাবর সরানো যায়, এই বরাবর সরানো যায় এবং এই অক্ষ বরাবরও সরানো যায়। এটি আমাদের যে স্থান বরাবর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে 3টি পরস্পর উলম্ব যে দিক, তার প্রতিটি অবস্থান বরাবর আমাদের এই মাইক্রোস্কোপটিকে সরানো যায়। এখন সরিয়ে আমরা সাধারণত যে কোনো দিকে এটিকে সরাবো না। আমরা এই বরাবর স্থাপন করার পরে আমরা এটিকে যে কোনো একটি মাত্রা বরাবর, অর্থাৎ আমরা এর সাধারণত এই যে রিংগুলির ব্যাস বা ব্যাসার্ধ মাপার চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে আমরা হচ্ছে একবার এই অবস্থান থেকে এই অবস্থানে আসবো কিংবা এই অবস্থান থেকে এই অবস্থানে আসবো, অর্থাৎ এই বরাবর যে কোনো একটি মাত্রায় আমরা সরণ বা দূরত্ব মাপবো। অর্থাৎ চলমান অনুবীক্ষণ যন্ত্র দ্বারা আমরা আসলে দূরত্ব পরিমাপ করি এবং সেটি হচ্ছে একটি রৈখিক দূরত্ব। এখন সেই রৈখিক দূরত্ব পরিমাপ করার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে একটি স্কেল। স্কেলটি এর সাথে সংযুক্ত রয়েছে, আমরা সেটির ব্যবহার বিধি শিখব। এবং এখানে আরো একটি স্ক্রু রয়েছে, এই সাইডে একটি আছে, এই সাইডে একটি আছে। একটি স্ক্রু দ্বারা হচ্ছে আমাদের এই লেন্সটিকে ওঠানামা করিয়ে একদম জায়গা মতো ফোকাস করা যায়, খুব স্পষ্ট ফোকাস করা যায়। আমরা যেটি করব, আমরা প্রথমেই কাজ শুরু করবার আগে প্রথমেই হচ্ছে এটিকে একদম স্পষ্টভাবে ফোকাস করে দেবো। আমরা উঠিয়ে এবং নামিয়ে দেখে নেব যে কোন অবস্থানে লেন্সটিকে রাখলে আমরা সবচেয়ে পরিষ্কার দেখতে পাই এবং সেই অবস্থানে রাখার পরে আমরা আর সেই স্ক্রুটিকে নাড়াবো না। এর পরবর্তীতে আমরা হচ্ছে যে স্ক্রুটি ব্যবহার করব সেটি হচ্ছে এটি একমাত্র স্ক্রু যাকে ব্যবহার করে আমরা এই যে চলমান অনুবীক্ষণ যন্ত্রের মূল অংশ তাকে স্থানান্তরিত করব, আমরা এদিকে আনবো অথবা ওদিকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে চলমান অনুবীক্ষণ যন্ত্রের চেহারাটি দেখলে। এখন আমরা এর গঠনটি একটু দেখে নিই। এই যে এখানে হচ্ছে অনেকগুলো স্ক্রু রয়েছে। পাশ থেকে দেখলে চলমান অনুবীক্ষণ যন্ত্রের চেহারা হচ্ছে এরকম। এই যে এটি হচ্ছে আমাদের মূল অনুবীক্ষণ যন্ত্র। এখানে কিছু স্ক্রু রয়েছে, এখানে কিছু স্ক্রু রয়েছে, এখানে কিছু স্ক্রু রয়েছে। এদের মাধ্যমে এদেরকে এই বরাবর ওঠানামা করানো যায় এবং এখানে একটি স্ক্রু রয়েছে যেটির মাধ্যমে একে
এই অক্ষ বরাবর নাড়ানো যায় এবং এখানে আরেকটি স্ক্রু রয়েছে যেটি বরাবর এখান থেকে আসলে বোঝা যাচ্ছে না। এই যে আমরা যদি এই ভিউটি দেখি, এটি হচ্ছে পাশ থেকে দেখা যাচ্ছে, এটি হচ্ছে উপর থেকে দেখা যাচ্ছে। উপর থেকে দেখলে দেখো এই যে এইখানে যে স্ক্রুটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এই স্ক্রু। এই যে এর যে মাথাটি আছে এটি হচ্ছে এখানে। এই যে এইখানে পাশের যে স্ক্রুটি সেটি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে, এবং এই যে এইখানে যে স্ক্রুটি সেটি হচ্ছে এখানে। অর্থাৎ এই স্ক্রুটি ব্যবহার করে আমরা এই অক্ষ বরাবর আমাদের অনুবীক্ষণকে চলমান করতে পারি, এবং এই স্ক্রুটি ব্যবহার করে আমরা এই অক্ষ বরাবর চলমান করতে পারি। এবং কোনো কোনো ক্ষেত্রে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি স্কেল রয়েছে, অর্থাৎ এই স্ক্রুটি যখন আমরা ঘোরাবো আমাদের এই পুরো কাঠামোটি এই বরাবর কোনো একটি চলমান লাইনে, রেল লাইনের মতো একটি রেল আছে, সেই রেল বরাবর এটি ডানে কিংবা বামে নড়াচড়া করবে, এবং কতটুকু নড়লো তার পরিমাপটি আমরা তার আদি অবস্থান এবং শেষ অবস্থান যদি স্কেলে খেয়াল রাখি সেটি থেকে মেপে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে চলমান যে অনুবীক্ষণ যন্ত্র তার গঠনটি দেখলে। আমরা এবার হচ্ছে বাস্তবে চলমান অনুবীক্ষণ যন্ত্রটি কেমন দেখতে অথবা এর বিভিন্ন অংশগুলো কি কি সেটি একটু কাছ থেকে দেখে নেব। চলমান অনুবীক্ষণের বিভিন্ন অংশ, এটি হচ্ছে একটি, আসলেই আমরা যে যন্ত্রগুলো আমাদের পরীক্ষাগারে ব্যবহার করে থাকি, এই যে এই অংশটুকু আসলে চলমান অনুবীক্ষণ যন্ত্রের অংশ নয়, এটি হচ্ছে আমাদের নিউটনস রিং গঠন করার জন্য একটি বিশেষ সেটআপ প্রয়োজনীয়, এটি হচ্ছে সেই সেটআপ। এটুকু বাদ দিলে বাকি যা আছে সেটি হচ্ছে আমাদের চলমান অনুবীক্ষণ যন্ত্র। এই যে এটুকু হচ্ছে আমাদের মূল অনুবীক্ষণ যন্ত্র। এখানে কয়েকটি স্ক্রু আছে, এদিকে একটি স্ক্রু আছে, এদিকে একটি স্ক্রু আছে, এটি দ্বারা আমরা হচ্ছে এটাকে ওঠানামা করাতে পারি, এবং আরেকটি স্ক্রু দ্বারা আমরা হচ্ছে একে ফোকাস করতে পারি। এই যে এই অংশটি হচ্ছে আমাদের অভিনেত্র, অর্থাৎ এখানে আমরা আমাদের চোখটি রাখি এবং আমরা হচ্ছে আসলে এই বরাবর এখানে কি ঘটছে সেটি দেখতে পাই। এখানে একাধিক লেন্স রয়েছে, সেই লেন্স দ্বারা আমরা হচ্ছে একটি বিবর্তিত চিত্র পাই। এই যে এখানে যে স্ক্রুটি রয়েছে এটি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ক্রু, কারণ আমরা যখন চলমান অনুবীক্ষণ যন্ত্রটি ব্যবহার করব আমাদের সাধারণত এটি ডান দিকে থাকে। আমাদের কাজটি হচ্ছে আমাদের চোখ থাকবে এখানে এবং আমাদের হাত থাকবে হচ্ছে এই স্ক্রুয়ের উপরে, এবং আমরা চোখটি স্থিরভাবে রেখে এবং পুরো যন্ত্রটিকে স্থিরভাবে রেখে আমরা অবশ্যই টেবিলে ভর দেব না কিংবা যন্ত্রকে স্পর্শ করব না। আমরা শুধুমাত্র খুব আলতোভাবে এই স্ক্রুটিকে স্পর্শ করব, তাছাড়া যন্ত্রের আর কোনো অংশে, কারণ এটি আমরা খুবই সূক্ষ্ম পরিমাণের দূরত্ব নির্ণয় করব। তুমি যদি যন্ত্রকে খুব অল্প পরিমাণও ঠেলা দাও, তোমার যন্ত্রটি যদি একবার নড়ে যায় তুমি কিন্তু কখনোই আর সঠিক পাঠটি পাবে না। সে কারণে অনেকে যে এখানে হচ্ছে চোখ রাখার সময় ভর দিয়ে ফেলে, এখানে কিন্তু কোনোভাবেই চোখ রাখার সময় ভর দেওয়া যাবে না। তুমি হচ্ছে জাস্ট এর উপরে মানে শূন্যে ভেসে ভেসে হচ্ছে এখান থেকে তুমি দৃষ্টিটি রাখবে, তোমার চোখটি রাখবে। অবশ্যই তোমার চোখ একে স্পর্শ করবে না, তোমার একমাত্র স্পর্শ যেটি থাকবে সেটি হচ্ছে এই স্ক্রুতে। ঠিক আছে, অর্থাৎ আমরা হচ্ছে এই স্ক্রুটি ঘুরিয়ে এটিকে নড়াচড়া করাবো এই বরাবর। এখান থেকে আসলে বোঝা যাচ্ছে না কোন বরাবর নড়বে। আমরা হচ্ছে এই যে পাশ থেকে যদি দেখি, অর্থাৎ সামনে থেকে, এখানে পাশ থেকে দেখেছিলাম, এবার যদি সামনে থেকে দেখি এটি হচ্ছে আমাদের এই চলমান অনুবীক্ষণ যন্ত্র। এই যে এখানে যে স্ক্রুটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের এই স্ক্রু। এই যে এখানে যে অভিনেত্রটি রয়েছে এটি হচ্ছে এই অভিনেত্র, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে এই স্ক্রুটি দেখতে পাচ্ছি এখানে, এবং উল্টো দিকে আরেকটি স্ক্রু আছে যেটি এই অবস্থান থেকে দেখা যায় না, এটি হচ্ছে সেই স্ক্রু। এই দুটি স্ক্রুয়ের একটি স্ক্রুকে ব্যবহার করে এই অংশটিকে ওঠানো কিংবা নামানো যায় এই অক্ষ বরাবর, এবং আরেকটিকে ব্যবহার করে আমরা হচ্ছে তার যে ফোকাসিংটি সেটি ঠিক করতে পারি। অর্থাৎ আমরা এখানে যে একাধিক লেন্স রয়েছে তাদের দূরত্বটি নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের দৃষ্টিটি স্পষ্ট করতে পারি অথবা ঝাপসা করে ফেলতে পারি। আমরা অবশ্যই ঝাপসা দৃষ্টিসীমার মধ্যে যাব না, আমরা এমনভাবে ফোকাস করব যাতে আমরা সবচেয়ে স্পষ্ট ভিউটি পাই, এবং একবার স্পষ্ট ভিউ পেয়ে যাওয়ার পরে এটিকে আমরা আর নাড়াবো না। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যেটি আছে এটি আসলে একটি স্কেল এবং তার সাথে একটি মার্কার রয়েছে, এখানে একটি দাগ কাটা রয়েছে, যেটি আমাদের এই স্ক্রুটি যদি আমরা নাড়াই তখন এই অক্ষ বরাবর, অর্থাৎ এই দিক বরাবর আমাদের এই পুরো সেটআপটি নড়াচড়া করবে, অর্থাৎ আমাদের পুরো যে অনুবীক্ষণ যন্ত্রটি সেটি ডানে কিংবা বাঁয়ে নড়বে, এবং সেটি কতটুকু অবস্থানের পরিবর্তন করলো সেটিকে আমরা হচ্ছে এই চিহ্নটি থেকে টের পাবো, যেহেতু এখানে একটি স্কেল রয়েছে। এখান থেকে যেহেতু স্কেলটি দেখা যাচ্ছে না, আমরা এবার এটিকে উপর থেকে দেখলে কেমন দেখা যায় সেটি দেখবো। এটি হচ্ছে এই একই যন্ত্র, আমরা যখন উপর থেকে দেখছি এই যে এই অংশটি হচ্ছে এই অংশটি। ঠিক আছে, এই যে আমাদের যে অভিনেত্রটি যখন আমরা উপর থেকে দেখছি তখন এটিকে এমন দেখা যাচ্ছে,
এই যে এখানে যে দুইটি স্ক্রু ছিল, এই যে এই বাম পাশের স্ক্রুটি হচ্ছে এই স্ক্রুটি, এই যে এই যে স্ক্রুটি এটি হচ্ছে এই স্ক্রুটি, এটি হচ্ছে ফোকাসিং এর স্ক্রু। এই স্ক্রুটি হচ্ছে এই বরাবর নড়ানোর জন্য বা এই বরাবর নড়ানোর জন্য। আর এইখানে যে স্ক্রুটি আছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই স্ক্রুটি, এই স্ক্রুটি এবং এই স্ক্রুটি হচ্ছে একই স্ক্রু। অর্থাৎ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই অংশের সাথে এই বরাবর একটি স্ক্রু আছে, এটি যদি ঘুরে যায় এর সাথে সংযুক্ত এই পাটাতনটি এবং এর সাথে সংযুক্ত যে আমাদের মূল চলমান অনুবীক্ষণ যন্ত্রটি সেটি এই বরাবর নড়াচড়া করবে। অর্থাৎ এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব ঝাপসা দেখা যাচ্ছে, এখানে একটি স্কেল আছে, একটু পরে আমরা এর আরো পরিষ্কার ছবি দেখব। এই স্কেল বরাবর যে নড়াচড়াটি হয় সেটি আমরা এর মাধ্যমে পরিমাপ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি চলমান অনুবীক্ষণ যন্ত্রকে দেখতে কেমন এবং তার বিভিন্ন অংশগুলো কি কি সেটি সম্পর্কে জানলে, তাহলে এবারে আমরা হচ্ছে এটির মাধ্যমে কিভাবে পরিমাপ করি সেটি দেখে নেব। অর্থাৎ আমরা হচ্ছে চলমান অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহারটি শিখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে আবার একটু ওপর থেকে দেখি, ওপর থেকে যদি দেখি এই যে এই অংশে হচ্ছে আমরা চোখ দেব, অর্থাৎ এই যে এইটি হচ্ছে আমাদের অভিনেত্র, এই বরাবর আমরা দেখতে চেষ্টা করছি কি ঘটছে। এবং বিশেষ সতর্কতা, আমরা অবশ্যই একে স্পর্শ করব না, আমরা জাস্ট ওপর থেকে আমাদের চোখটিকে এখানে স্থাপন করব, যাতে এখানে কোনো প্রকার গুঁতো না লাগে, কোনো প্রকার স্পর্শ না হয়, কোনোভাবে যাতে যন্ত্রটি নড়ে না যায়। আর খুব আস্তে করে, খুব আলতোভাবে আমরা হচ্ছে এই স্ক্রুয়ের উপরে আমাদের ডান হাতটি রাখবো এবং আমাদের এর ভেতরে চোখ রাখা অবস্থায়, অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি সেটি দেখতে পাওয়া অবস্থায় আমরা হচ্ছে ধীরে ধীরে স্ক্রুটি ঘোরাবো এবং এর অবস্থানটি যেখানে প্রয়োজন সেখানে নির্দিষ্ট করব। এখন এখানে যে অংশটি এবং এখানে যে অংশটি, এই অংশটিকে আমরা যদি একটু বড় করে দেখি, আমরা প্রথমে হচ্ছে এখানে একটি রৈখিক স্কেল আছে সেটিকে দেখবো। এই যে এই অংশটি, যেটি এই অংশটুকু আমরা এখানে একটু বড় করে দেখতে চাচ্ছি। এই যে এখানে যে রৈখিক স্কেলটি আছে সেটি যদি আমরা কাছ থেকে দেখি, এই হচ্ছে আমাদের রৈখিক স্কেল। এই যে এখানে হচ্ছে 0 দাগ কাটা, 10, 20, 30, 40 এভাবে দাগ কাটা আছে এবং তার প্রতিটি অংশ আবার এটি আসলে প্রতিটি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। তার ভিতরে আবার যেহেতু 10টি করে দাগ কাটা আছে, তার মানে এই দাগগুলি আসলে প্রতিটি 1 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্মভাবে মাপতে পারে। আর এই যে এখানে একটি শূন্য দাগ রয়েছে, এটি আসলে আমাদের মূল যে অংশ এর সাথে সংযুক্ত, অর্থাৎ এই অংশটি হচ্ছে এই বরাবর চলতে পারে। আর স্কেলটি হচ্ছে এখানে স্ক্রু দিয়ে স্থায়ীভাবে স্থাপন করা আছে, স্কেলটি নড়তে পারবে না, নড়তে পারে হচ্ছে এই অংশটি। অর্থাৎ এই যে এটি যখন আমরা ঘোরাবো তখন এই স্ক্রু বরাবর এটি আসলে ডানে কিংবা বাঁয়ে নড়াচড়া করবে। এটি যখন ডানে এবং বাঁয়ে নড়াচড়া করবে তার সাথে সংশ্লিষ্ট, তার সাথে সংযুক্ত এই যে আমাদের মূল যে ট্রাভেলিং মাইক্রোস্কোপ, মূল যে চলমান অনুবীক্ষণ যন্ত্র, সেটিও তার অবস্থান পরিবর্তন করবে। এবং কতটুকু অবস্থান পরিবর্তন করবে সেটি জানবার জন্য আমরা যে এখানে একটি 0 দাগ সম্বলিত মার্কার আছে, এই মার্কারটি কত দূর গেল সেটি দেখে আমরা হচ্ছে মেপে ফেলতে পারবো যে চলমান অনুবীক্ষণ যন্ত্রটি এই অক্ষ বরাবর কতটুকু সরেছে। এখন এখান থেকে রৈখিক স্কেল থেকে আমরা যেটি পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সর্বোচ্চ মিলিমিটার প্রিসিশন, অর্থাৎ মিলিমিটার পর্যন্ত সরণ, মিলিমিটার পর্যন্ত দূরত্ব সূক্ষ্মভাবে মাপতে পারবো, কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ কিন্তু এটির দ্বারা মাপা সম্ভব নয়, কারণ এখানে ক্ষুদ্রতম দাগটি হচ্ছে 1 মিলিমিটার। এখন আমরা যখন নিউটন স্প্রিং বা এমন খুব সূক্ষ্ম কোনো পরিমাপ করার চেষ্টা করি, সেক্ষেত্রে মিলিমিটার পরিমাপ হিসাবে মিলিমিটার আসলে যথেষ্ট নয়, আমাদের মিলিমিটারেরও ভগ্নাংশ প্রয়োজন। মিলিমিটারেরও যত সূক্ষ্মভাবে মাপতে পারবো আমাদের পরিমাপটি তত ভালো হবে। এখন সেটির জন্য আমাদের এই যে বৃত্তাকার যে অংশটি রয়েছে, অর্থাৎ স্ক্রু যে আছে এর সাথে আসলে আরেকটি বৃত্তাকার স্কেল যুক্ত রয়েছে। এবার আমরা এটি দেখব। অর্থাৎ আমরা হচ্ছে এই যে এখানে যে অংশটি, এখানেও একটি স্কেল যুক্ত আছে, এই অংশটুকুকে আমরা এবার একটু বড় করে দেখব। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এই অংশ কিন্তু এই যে এটি হচ্ছে স্থায়ী অংশ, আর এটি হচ্ছে নড়তে পারে এমন একটি অংশ, চলনক্ষম অংশ। এবং এর সাথে এই অংশটুকুর সাথে হচ্ছে একটি স্ক্রু রয়েছে, অর্থাৎ এটিকে তুমি যদি ঘোরাও সেক্ষেত্রে এই স্ক্রুটি ঘুরবে এবং এই স্ক্রুটি যদি ঘোরে স্ক্রুয়ের সাথে সংযুক্ত এই পুরো অংশটুকু এই বরাবর নড়াচড়া করবে। অর্থাৎ স্ক্রুটি এখানে হচ্ছে রেল লাইনের মতো লাইনের কাজ করছে, তুমি এই স্ক্রুটি যত ঘোরাবে এই স্ক্রু বরাবর এই অংশটি ডানে কিংবা বাঁয়ে নড়াচড়া করবে। কিন্তু আমাদের এখানে আবার আগের মতো একটি জিনিস মনে রাখতে হবে, স্ক্রুযুক্ত যে কোনো বস্তুর ক্ষেত্রে আমাদের কিন্তু পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ এরর হতে পারে। সে কারণে আমরা অবশ্যই ডানে এবং বাঁয়ে উভয় দিকে স্ক্রুকে ঘোরাবো না, আমরা
প্রথমেই ঠিক করে নেব যে আমরা কোন দিক থেকে মাপ শুরু করব এবং কোন দিকে মাপ শেষ করব। অর্থাৎ আমরা হচ্ছে শুধুমাত্র ডান থেকে বাঁয়ে যাব অথবা শুধুমাত্র ডান থেকে বাঁয়ে আসবো, যে কোনো একদিকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এবার আবার এই যে এই অংশটিকে যেটুকু, এটিকে যদি একটু বড় করে দেখি, তার চেহারাটি হচ্ছে এমন। এই যে এই অংশটুকু হচ্ছে এই অংশটা, এখানে যে স্থায়ী অংশটা আছে সেটা হচ্ছে এই অংশটা। এই যে এখানে যে স্ক্রুটি দেখা যাচ্ছে তার এক অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এইটুকু হচ্ছে আমাদের যেটা আমরা নাড়াতে পারি সেই অংশটি। তোমরা হচ্ছে এর আগে স্ক্রুগজ দেখে এসছো কিংবা স্ফেরোমিটার দেখে এসছো। স্ফেরোমিটার কিংবা স্ক্রুগজের ব্যবহার বিধিটি যেমন, এটির ব্যবহার হুবহু একই রকম। এখানে হচ্ছে একটু আগে আমরা দেখেছিলাম যে এখানে একটি স্কেল আছে যেটি হচ্ছে রৈখিক স্কেল। রৈখিক স্কেল থেকে আমরা মূল স্কেল পার্ট বা রৈখিক স্কেল পার্ট পাবো, এবং এখান থেকে স্ক্রুটি ঘুরিয়ে, অবশ্যই স্ক্রুজনিত জিনিসের সাথে আরো কিছু রাশি জড়িত থাকে, এর সাথে পিচ থাকে, এর সাথে হচ্ছে লঘিষ্ঠ গণন থাকে। সেগুলো তোমরা অবশ্যই কাজ শুরু করার আগে এর পিচ কত, এর লঘিষ্ঠ গণন কত, সেগুলো নির্ণয় করে নেবে, কারণ সেগুলো তোমাদের পরিমাপের জন্য কাজে লাগবে। এরপরে এখানে এই জিনিসটিকে যখন আমরা ঘোরাবো, এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে 0 বরাবর হচ্ছে এই যে 80 চিহ্নিত দাগটি রয়েছে, অর্থাৎ আমাদের এখানে যে বৃত্তাকার স্কেল, অর্থাৎ ঘূর্ণনক্ষম যে স্কেল বা স্ক্রু এর সাথে সংযুক্ত যে স্কেল, এই স্কেলের পার্ট হচ্ছে 80। এখন 80 বলতে কি বোঝায় সেই পরিমাপটি জানার জন্য, অর্থাৎ একক সহ পরিমাপটি জানার জন্য আমাদের আবার এই এই মানটিকে লঘিষ্ঠ গণন দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এই লঘিষ্ঠ গণন দ্বারা আমরা যখন 80 গুণ করে ফেলবো, তখন আমরা এই অবস্থানটির আমরা হচ্ছে মূল স্কেল পার্ট পাবো এখান থেকে। আর মূল স্কেল পাঠের পরে যে ভগ্নাংশ সম্বলিত অংশটুকু, অর্থাৎ মিলিমিটারেরও ভগ্নাংশ যেটুকু, সেই মাপটুকু আমরা পাবো হচ্ছে এখান থেকে। এবং এখানে এই যে এখানে হচ্ছে 80-র পরে 90, 90-এর পরে আবার 0, অর্থাৎ এখানে আসলে 100টি দাগ কাটা রয়েছে। অর্থাৎ এই পূর্ণ একটি ঘূর্ণনের জন্য আমরা আসলে এখানে যতটুকু স্মরণ হয় তার 100 ভাগের 1 ভাগ পর্যন্ত সূক্ষ্মভাবে আমরা মাপতে পারবো। এখন এটি সব যন্ত্রে যে 100 ভাগই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। এটি 50 দাগের যন্ত্র আছে, 200 দাগের যন্ত্র আছে, কিংবা আরো কম বেশি থাকতে পারে। সে কারণে আমরা হচ্ছে প্রথমেই যখন যন্ত্রটি হাতে নেব, আমরা প্রথমেই আগে দেখে নেব যে এর কত ঘরের সাথে রৈখিক স্কেলের কত ঘরের সম্পর্ক, অর্থাৎ এর পিচ কত, এর লঘিষ্ঠ গণন কত, এবং তারপরে আমরা হচ্ছে যন্ত্রটি ব্যবহার করতে শুরু করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে চলমান অনুবীক্ষণ যন্ত্র গঠনটি জানলে এবং সেটি কিভাবে ব্যবহার করতে হয় সেটিও জানলে। আমাদের পরবর্তী যে পরীক্ষণগুলো আলোকবিদ্যা সংক্রান্ত, তাতে আমাদের এই যন্ত্রগুলোর ব্যবহার বিধি জানা খুবই প্রয়োজন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমরা আজকের পাঠ পুনরালোচনা করব, অর্থাৎ কি কি আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম সেটি আমরা আবার একটু দেখে নেব। আমরা প্রথমেই হচ্ছে ব্যবহারিক কোর্স পরিচিতি, যেটি আমরা এর আগেও একবার দেখেছি, সেটি আবার দেখে এসেছি। যে ব্যবহারিক কোর্সে একটি ব্যবহারিক পরীক্ষণে কি কি অংশ থাকে, অর্থাৎ তত্ত্ব থাকে, যন্ত্রপাতির বিবরণ থাকে, কাজের ধারা থাকে। এরপরে আমাদের উপাত্ত সংগ্রহের একটি অংশ থাকে, সেখান থেকে আমাদের একটি হিসাব করতে হয়, হিসাবের পরে আমরা একটি ফলাফল নির্ণয় করি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সবশেষে আমাদের একটি আলোচনা অংশ থাকে, যেখানে আমরা আলোচনা করি যে আমাদের ফলাফলটি কেমন হয়েছে, কেমন হওয়ার কথা ছিল, কিংবা কেন সঠিক মানটি পাইনি, এমন বিভিন্ন রকমের আলোচনা থাকতে পারে। এরপরে আমরা দেখলাম যে আলোক সংক্রান্ত কি কি পরীক্ষণ আমরা করব। সেখানে আমরা দেখেছি যে আমরা পোলারিমিটার ব্যবহার করে একটি পরীক্ষণ করব, আমরা হচ্ছে নিউটনের রিং পদ্ধতি ব্যবহার করে একটি পরীক্ষণ করব, এবং এরপরে আমাদের আরো 3টি পরীক্ষণ রয়েছে, যেগুলো আমরা স্পেকট্রোমিটার নামে একটি যন্ত্র ব্যবহার করে করব। স্পেকট্রোমিটার সংক্রান্ত আলোচনা আমরা আজকের এই ক্লাসে করব না, এটির জন্য আমরা পরবর্তী একটি অনলাইন ক্লাসে শুধুমাত্র স্পেকট্রোমিটারের ব্যবহার নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা এরপরে যা যা শিখে আসলাম, আমরা হচ্ছে প্রথমে পোলার এমিটার যন্ত্রটি কিভাবে গঠিত আমরা দেখেছি। যে এর এক প্রান্তে একটি আলোক উৎস থাকে, এর দুই প্রান্তে দুইটি নিকল প্রিজম স্থাপন করা থাকে, যাদের একটিকে আমরা হচ্ছে বলি পোলারাইজার বা সমবর্তক, এবং আরেকটিকে আমরা বলি হচ্ছে অ্যানালাইজার অর্থাৎ বিশ্লেষক। এবং বিশ্লেষক যে অংশটি, সেটির সাথে আবার আমাদের একটি পরিমাপের ব্যবস্থা থাকে, অর্থাৎ আমরা হচ্ছে কত ডিগ্রি কোণে বিশ্লেষককে ঘোরাচ্ছি সেটি মাপার ব্যবস্থা থাকে। এখন কিভাবে সেটি ব্যবহার করি সেটিও আমরা আজকের এই অনলাইন ক্লাসে শিখেছি, এবং আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখেছি যে পোলারিমিটারের ভেতরে চোখ রাখলে আসলে আমাদের আলোর যে পরিবর্তনটি সেটি দেখতে ঠিক কেমন দেখায়। অর্থাৎ আমরা দেখেছি যে দুটি অর্ধ ছায়া অঞ্চল আছে, এবং আমরা এটিও জেনেছি যে অর্ধ ছায়া অঞ্চল দুটির যখন উজ্জ্বলতাটি ঠিক একই রকম হবে, অর্থাৎ দুটি যখন সমান পরিমাণে হলুদ হয়ে যাবে,
তখন হচ্ছে আমরা পোলারিমিটারের পাঠটি গ্রহণ করব, কারণ সেই অবস্থানটি বোঝায় যে আমাদের যে বিশ্লেষক, আমাদের যে অ্যানালাইজার, সেটি ঠিক সমবর্তন তল বরাবর অবস্থান করছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যেটি শিখেছি, আমরা হচ্ছে চলমান অনুবীক্ষণ যন্ত্রের গঠন দেখেছি। আমরা দেখেছি যে এখানে কিভাবে এটি এক্স ওয়াই জেড এই তিনটি অক্ষ বরাবর চলাচল করতে পারে, এবং আমরা শেষ পর্যন্ত শুধুমাত্র একটি অক্ষ বরাবর আসলে সরণ পরিমাপ করব। এবং আমরা এটিও বলেছি যে চলমান অনুবীক্ষণ যন্ত্রের নামের মধ্যে যদি অনুবীক্ষণ আছে, প্রকৃতপক্ষে এটি হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র নয়, এটি আসলে একটি রৈখিক স্কেল, যেটি দ্বারা আমরা আসলে খুব সূক্ষ্ম পরিমাণ রৈখিক সরণ নির্ণয় করি। এবং সেটি কিভাবে ব্যবহার করব সেই ব্যবহার বিধিটি আমরা দেখেছি, এবং আমরা দেখেছি যে এখানে একটি রৈখিক স্কেল আছে এবং রৈখিক স্কেলের সাথে সংযুক্ত একটি বৃত্তাকার স্কেল আছে। আমরা অবশ্যই এটির পিচ এবং লঘিষ্ঠকরণ নির্ণয় করতে জানি। সেটিকে আমরা পরীক্ষণ শুরুর আগেই সেটিকে নির্ণয় করব এবং অবশ্যই খাতায় লিপিবদ্ধ করে রাখব, এবং পরবর্তীতে আমরা সেটি ব্যবহার করে আমাদের সংশ্লিষ্ট যে পাঠ নিতে হবে সেই পাঠ সংক্রান্ত যে উপাত্তগুলো রয়েছে সেই উপাত্তগুলো সংগ্রহ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের এই অনলাইন ক্লাসটি এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই সুস্থ ছিলে, সুস্থ আছো, এবং ভবিষ্যতেও তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। তোমাদের পরিবারের সকলেও যেন সুস্থ থাকে সেই প্রার্থনা করছি, এবং আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি।